আজ 11ই জানুয়ারি শনিবার। শুরু করছি আজকের বাছাই করা 10টি তাজা খবর। খবরে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তাজা নেতা আজ গদ্দার। আরাবুল সাসপেন্ড হতেই ভাঙড়ে পুরল আতশবাজি, মিষ্টিমুখ তৃণমূল কর্মীদের। নেতৃত্ব আমাকে আমার দলবিরোধী কাজের প্রমাণ দে, চ্যালেঞ্জ শান্তনুর। এবার ভারত বাংলাদেশ সীমান্তে চলল গুলি, উত্তপ্ত মালদহের খুঁটাদহ। এবার ঈশ্বরের আপন দেশে তৃণমূল, অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে প্রাক্তন সিপিএম নেতা। অটো পার্টসের দোকানের আড়ালে অস্ত্রের কারবার, হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ। সদস্যতা অভিযানে অর্ধেক পথ ছুটেই থামছে বিজেপি, 50,000 সদস্য করিয়ে ফার্স্ট, রানাঘাটের অসীম। প্রধান শিক্ষক নিয়োগে গোটা প্যানেলে স্থগিতাদেশ জারি হাইকোর্টের। আদালতে ঝুলেছিল মামলা, 2 বছর পর সাভারকার মানহানি কাণ্ডে রেহাই পেলেন রাহুল। নতুন বছরের শুরুতেই সুখবর, বাংলার জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টি, পাহাড়ে হবে তুষারপাত। এক নজরে বাংলার আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। একসময় তৃণমূলের কাছে তিনি ছিলেন তাজা নেতা। সাসপেন্ডের পর গদ্দার হয়ে গেলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। শুক্রবার বিকেলে আরাবুলের সাসপেন্ডের কথা ঘোষণা করে তৃণমূল। তার সন্ধে নামার আগেই ভাঙড়ে মিষ্টিমুখ করল তৃণমূল কর্মীরা, বাজি ফাটালো, প্রচুর আতশবাজি পুড়ল এলাকায়। সেই সঙ্গে আরাবুলের বিরুদ্ধে স্লোগানও উঠল। তবে সাসপেন্ডের পর একটি কথাও বলতে রাজি নন তিনি। শুক্রবার বিকেলে তিনি এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূল। সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, দলবিরোধী কার্যকলাপের জন্য শাস্তি দিল দল। তারপরেই ভাঙড়ের এখানে ওখানে উৎসবের মেজাজ। ভাঙড়ের হাতিশালায় একে অন্যকে মিষ্টিমুখ করালো কর্মীরা। নাগারে বাজি ফাটল, লাড্ডু রসগোল্লা ইত্যাদি বিলি হলো। উল্লাসের কারণ কি? তৃণমূলের নেতাকর্মীদের দাবি, ভাঙড়ে কেবল নিজের উন্নয়ন করেছেন আরাবুল, তাই তার বিরুদ্ধে দল এতদিনে এই যে সিদ্ধান্ত নিল তাতে খুশি সাধারণ মানুষ। এর আগে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে, কিন্তু তখন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে এমন সেলিব্রেশন মুডে পাওয়া যায়নি। ঘটনাক্রমে আরাবুলের সাসপেনশন প্রত্যাহার হয়। গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হন প্রাক্তন বিধায়ক আরাবুল। কিন্তু তারপর তৃণমূলের বিধায়ক তথা ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক শওকত মোল্লার সঙ্গে দ্বন্দ্বে জড়ান। গত 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শওকত গোষ্ঠী বনাম আরাবুল গোষ্ঠীর গন্ডগোল আলাদা মাত্রা নেয়। ইচ্ছাকৃতভাবে ভাঙড়ে গন্ডগোল পাকাচ্ছে আরাবুল, শওকত মন্তব্য করেন। বিষয়টি তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনা হবে। এর মধ্যে বৃহস্পতিবারও ভাঙড় 2 বিডিও অফিসের সামনে শওকত এবং আরাবুলের অনুগামীদের বাগবিতণ্ডা হয়। তর্কাতর্কিতে জড়েন আরাবুল এবং আরও এক তৃণমূল নেতা আহসান মোল্লা। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। নেতৃত্ব প্রমাণ দিয়ে বলুক তিনি কোথায় দলবিরোধী কাজ করেছেন। তৃণমূলের তরফ থেকে সাসপেনশন অর্ডার পাওয়ার পর মুখ খুললেন প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। আরজিকর কাণ্ডের পর আন্দোলনের সময় থেকেই দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছিল। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন, তারপরই মুখপাত্র পদ হারান। তবে কি আরজিকর কাণ্ডে মুখ খোলাই প্রধান কারণ? সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আমার দল আমাকে যা দায়িত্ব দিয়েছে আমি সবই করেছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছে তাও করেছে, নেত্রী যা দায়িত্ব দিয়েছেন তাও করেছে। সন্দীপ ঘোষের নাম উল্লেখ করেই বলেন, সন্দীপ ঘোষের নামে আমি 1.5 বছর আগে গোপনীয়তা বজায় রেখে সুনির্দিষ্ট জায়গায় সব বলেছিলাম। সন্দীপ ঘোষের নেতৃত্বে আরজি করে দুর্নীতি চক্র বাসা বেঁধেছিল। জেলখাটা আশিস পাণ্ডেও আমার মেয়েকে হুমকি দিয়েছিল। আরজিকর কাণ্ডের পর একাধিক বৈদ্যুতিন মাধ্যমে তার সাক্ষাৎকার নিয়ে দল অন্দরেই ঝড় উঠেছিল। সেই সময় দলেরই কেউ কেউ নেত্রীকে ভুল বুঝিয়েছিল। শান্তনু বলেন, আমার ঘনিষ্ঠ বন্ধুরাও নেত্রীকে বোঝাচ্ছিলেন আমি নাকি এই আন্দোলনকে মদত দিচ্ছি। আমি তারপর নিজেকে সেখান থেকে সরিয়ে এনেছি। আমাকে গালিগালাজও শুনতে হয়েছে। এর থেকে দুর্ভাগ্যের তো কিছু হতে পারে না। তবে তিনি যে কি দলবিরোধী কাজ করেছেন সেটা তার কাছে স্পষ্ট নয়। আমি খুব খুশি হব আমার নেতৃত্ব যদি আমাকে বলে দেন আমি কোন কোন দলবিরোধী কাজ করেছি। আমি ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না। বিরোধীদের বিষোদ্গার করেছি। তার কয়েক ঘন্টার মধ্যে দলের তরফে মনে করা হচ্ছে আমি দলবিরোধী কাজ করেছি। আরজিকর কাণ্ডে মুখ খোলাই যদি প্রধান কারণ হয়ে থাকে, তাহলে শান্তনু সেন সংশয় প্রকাশ করছেন দলের তরফে এই শাস্তির খাঁড়া তার স্ত্রীর ওপরেও নেমে আসতে পারে।
কারণ তিনিও রাতজাগা আন্দোলনে সামিল হয়েছিলেন। তার কথায়, আমার স্ত্রীর বিরুদ্ধেও দল যদি কোনো পদক্ষেপ করে সেটা দলের সিদ্ধান্ত। তিনি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, কিন্তু তিনি একজন মা, এটা ভুলে গেলে চলবে না। সুপ্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাই। কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে চলল গুলি। মালদহের হবিবপুর ব্লকের খুটাদহ সীমান্তের ঘটনা। অভিযোগ, এবার সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালালো গরু পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশের দুষ্কৃতীরা। পাচার রুখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তৎপর হতেই ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা বিএসএফকে আক্রমণ করে। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থল থেকে বেশ কিছু গরু উদ্ধার করেন বিএসএফ জওয়ানেরা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। পাচারকারীদের হামলা ঠেকাতে বাধ্য হয়ে গুলি ছোড়েন বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে কুয়াশার মধ্যে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। কাঁটাতারের বেড়া সেখানে নেই। ঘটনাটি নজরে আসে টহলরত জওয়ানদের। অভিযোগ, বিএসএফ এর বাধা উপেক্ষা করেই একদল পাচারকারী আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে গরু পাচারের চেষ্টা করছিল। তাই বাধা দেয় কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে বিএসএফ 10টি হরিয়ানা প্রজাতির ষাঁড় উদ্ধার করেছে। বিএসএফ সূত্রে খবর, পাচারকারী দলটির মধ্যে 3 থেকে 4 জন ছিল। অন্ধকার এবং জঙ্গলের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিএসএফ 3টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। বর্তমানে উদ্ধার হওয়া গরুগুলি বিএসএফ এর হেফাজতেই রয়েছে। এ নিয়ে মালদহের হবিবপুর থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করল বিএসএফ। সর্বভারতীয় স্তরে আরও বাড়ল বাংলার শাসক দল। দক্ষিণ ভারতেও নিজের অস্তিত্ব জানান দিল ঘাসফুল শিবির। নতুন বছরের শুরুতে কেরলের বিধায়ক তথা প্রাক্তন সিপিএম নেতা পিভি আনভার যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তিনি দলে যোগদান করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন, মমতার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলে যোগদানের কারণ বলে তিনি জানালেন যে কেরলে বামপন্থী সরকারের বিরুদ্ধে শক্তি বৃদ্ধি করতে হবে। এদিন তাকে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেরলের রাজনৈতিক অন্দরে পরিচিত মুখ পিভি আনভার শুরুতে সিপিএম এর ছিলেন, ভোটে জিতে বিধায়ক হন। তারপর পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে সরব হন, আর তাতেই শাসক দলের রোষানলে পড়েন। এরপর নীলাম্বুর কেন্দ্র থেকে নির্দল হিসেবে ভোটে লড়ে যেতেন। শোনা যায়, কেরলের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে গত বছর থেকেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। নতুন বছরে তার ইচ্ছে পূরণ হল। এখন থেকে তার নতুন পরিচয় কেরলের একমাত্র তৃণমূল নেতা হিসাবে। আনভার যোগ দেওয়ার দক্ষিণ ভারতের দীর্ঘ বামশাসিত রাজ্যে ঘাসফুল নিজের অস্তিত্ব ফুটিয়ে তুলল। তার যোগদান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, এবার দেশের মানুষের কল্যাণে আরও ভালোভাবে কাজ করতে পারবো আমরা। উল্লেখ্য, এর আগে উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয় শাখা বিস্তার করেছে বাংলার শাসক দল। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। অটো পার্টসের দোকানের আড়ালে অস্ত্রের কারবার। বিহারে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ। বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ এর যৌথ অভিযানে মেলে এই সাফল্য। বিহারের মধুবনীতে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে, গ্রেপ্তার 4। সম্প্রতি কলকাতায় অস্ত্র উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার বাইরেও বেশ কিছু অস্ত্র উদ্ধারের ঘটনার সূত্র পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ বিহার যায়। সেখানে মধুবনী জেলায় কোনো একটি জায়গায় অস্ত্র তৈরি হচ্ছিল বলে তারা জানতে পারে। বিহার পুলিশের এসটিএফও তাদের সঙ্গে যোগদান করে। গাড়ির অটো পার্টসের দোকানের আড়ালে চলছিল অস্ত্রের কারবার। ইতিমধ্যেই প্রচুর সরঞ্জাম তৈরি করা হয়েছে এবং এখানেই কয়েক মাস ধরে অস্ত্র তৈরি হচ্ছিল। কিন্তু এসব অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রথমে 3 জনকে আটক করা হয়। তাদের সূত্র ধরেই এক ব্যক্তির খোঁজ মেলে। এদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত। জানা গিয়েছে, সেই দোকান থেকে 24টি 7mm পিস্তলের কাঠামো, 24টি 7mm পিস্তলের ব্যারেল, 3টি 7mm পিস্তলের স্লাইডার সহ বহু উল্লেখযোগ্য জিনিস উদ্ধার করা হয়েছে। এর আগে একাধিক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। বেশিরভাগ ক্ষেত্রেই যোগ মিলেছে বিহারের। গত 20 ডিসেম্বর কলকাতায় অস্ত্র উদ্ধার হয়। বেনিয়াপুকুরের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হয় 2টি 9mm পিস্তল সহ 18 রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে এজেসি বোস রোডের একটি গেস্ট হাউসে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ এবং বেনিয়াপুকুর থানা।
আগ্নেয়াস্ত্র সহ ভিন রাজ্যের 2 বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। সূত্র মারফত খবর, বিহারের 2 বাসিন্দা ওই গেস্ট হাউসে এসে ওঠেন। তাদের গেস্ট হাউস ছাড়তে আসেন আরেকজন। গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজে তার উপস্থিতি দেখা যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মূলত এই ব্যক্তিরা মিডল ম্যান হিসেবে কাজ করত। এই আগ্নেয়াস্ত্রগুলি ডেলিভারি দেওয়ার কথা ছিল। তার আগেই গ্রেপ্তার করা হয় তাদের। কাঁটায় কাঁটায় 2.5 মাস পার। শুক্রবার শেষ হল বঙ্গ বিজেপি সদস্য সংগ্রহ অভিযান। লক্ষ্য ছিল 1 কোটি, কিন্তু বঙ্গ বিজেপি এখন ছুটছে অর্ধেক পথের মাইল ফলক ছোঁয়ার জন্য। সেই 8 কোটি কি ছোঁয়া যাচ্ছে? বিজেপি সূত্রের দাবি, শুক্রবার সকাল পর্যন্ত 48.5 লক্ষে পৌঁছেছেন তারা। রাতের মধ্যেই ছুঁয়ে ফেলবেন 50 লাখ। রাজ্য নেতৃত্ব বলছেন 26-এ দেখে নেবেন। নেতৃত্বের এই আত্মবিশ্বাসের সঙ্গে গোটা রাজ্যের বিজেপি তাল মেলাতে পারুক বা নাই পারুক, চমকে দিয়েছে রানাঘাট। রাজ্য বিজেপির দাবি, অভিযানের শেষ নিয়ে সদস্য সংখ্যা 50 লক্ষ ছুঁয়ে ফেলেছেন। তবে বিজেপির অন্য একটি সূত্র বলছে, শুক্রবার দুপুর পর্যন্ত 50 লক্ষে পৌঁছানো যায়নি। সেই সূত্রের কথায় রাত 8টা পর্যন্ত এই অভিযান চলবে। এর মধ্যে লক্ষ্য পূরণ হয়ে যেতেই পারে। না হলে, বিজেপি সূত্রের বক্তব্য, না হলে সময়সীমা ঘোষিতভাবে আরো বাড়ানো হবে না। তবে অঘোষিতভাবে আরো কয়েকদিন অনলাইন সদস্য সংগ্রহ চালিয়ে যে করেই হোক ওই সংখ্যায় পৌঁছতে হবে। অর্ধেক মাইল ফলক ছোঁয়ার ক্ষেত্রে শেষ মুহূর্তের টানাপোড়েনের কথা মানতে রাজি নয় বিজেপি। সদস্য সংগ্রহ অভিযানের প্রমুখ সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানান, 50 লক্ষ সদস্য আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। এখনো অভিযান চলছে। শেষ হতে হতে 60 লক্ষের কাছাকাছি পৌঁছে যাব। অভিযানের শেষ দিনের সবচেয়ে আলোচিত রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাসের নাম। নিজের এলাকায় সদস্য সংগ্রহের তত্ত্বাবধান তিনি নিজেই করেছেন। এলাকায় দলের সদস্য সংখ্যা 50,000 ছুঁয়ে ফেলেছে। রাজ্যের আর কোনো বিধানসভা কেন্দ্রে এত সংখ্যক সদস্য সংগ্রহ হয়নি। এক রাজ্য নেতার কথায়, অসীম ওখানে বিধানসভা ভোটের প্রস্তুতি সেরে ফেলেছেন। 50,000 মানুষের কাছে সরাসরি পৌঁছে সদস্যপদ করিয়েছেন। মানে আসলে 1.5 লক্ষ ভোটারকে ছুঁয়ে ফেলেছেন। 2026 সালের কাজ অনেকটাই এগিয়ে ফেলেছেন অসীম। গোটা রানাঘাট লোকসভা কেন্দ্র অবশ্য বিজেপির সদস্য সংগ্রহে ইতিবাচক ছবি দেখা গিয়েছে বলে বিজেপির দাবি। উত্তরবঙ্গের জেলাগুলিতে সদস্য সংগ্রহে নদিয়া দক্ষিণ পিছনে ফেলে দিয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে ভালো সংখ্যায় সদস্য মিলেছে নদিয়া উত্তর, বারাসাত, পুরুলিয়া, কাঁথি, তমলুক থেকে। শ্রমিকের কথায়, নদিয়া বরাবরই আমাদের সবচেয়ে বেশি সদস্য দেয়। 80-র দশকেও নদিয়া থেকেই সর্বোচ্চ সদস্য ছিলেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অভিযানের শুরু থেকেই ভালো গতিতে এগোচ্ছে। সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুর বা দাপুটে জেলা সভাপতি বাপি গোস্বামীর জলপাইগুড়ি সেই তালিকায় ছিল। পরে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, উত্তর মালদহ থেকেও ভালো সংখ্যায় সদস্য সংগ্রহ হচ্ছিল। বিজেপি সূত্রে বিভিন্ন জেলার সদস্য সংগ্রহের ইতিবাচক ছবিরই দাবি করা হচ্ছে বটে, কিন্তু তথ্য বলছে লক্ষ্যের অনেকটা দূরেই থেমে যেতে হয়েছে তাদের। অমিত শাহ বঙ্গে এসে ঘটা করে ঘোষণা করেছিলেন বাংলায় 1 কোটি সদস্য সংগ্রহ করবে বিজেপি। তার অর্ধেক পথ পৌঁছলে হাল ছাড়তে হলো কেন? রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের জবাব, সবসময় টার্গেট বড়ই রাখতে হয়। 1 কোটি টার্গেট রেখেছিলাম বলে 8 কোটিতে পৌঁছতে পেরেছি। 8 কোটি ঘোষিত থাকলে আরো কম হতো। তাহলে 1 কোটি সদস্য সংগ্রহ কি নেহাতি কথার কথা? আগে থেকেই বিজেপি জানতো যে এ রাজ্যে দলের পক্ষে 1 কোটি সদস্য জোগাড় করা সম্ভব নয়। সুকান্ত বলছেন, টার্গেট যখন ঠিক করা হয় তখন কেউই বুঝতে পারেন না কতটা সম্ভব আর কতটা নয়, কিন্তু টার্গেট বড় রাখতে হয়। কলকাতা জেলায় প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্যানেলে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি না করে কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে নিয়োগের অভিযোগ। পুরো প্যানেলে আপাতত স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি বিশ্বজিৎ বসু। 21শে জানুয়ারি রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী চাকরিতে নিযুক্ত হওয়ার পর কতদিন চাকরি করছেন সেই ভিত্তিতে নিয়োগের প্যানেল তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সিনিয়রিটির ভিত্তিতে প্যানেল তৈরি নিয়ে প্রশ্ন উঠছে। এদিন আদালতে সওয়াল জবাবের সময় আইনজীবী ফিরদৌস শামীমের তুলে ধরেন, আবেদনকারী বনশ্রী মাইতি কলকাতার একটি স্কুলে কর্মরত। শিক্ষিকার অভিযোগ, 2003 সালে মেদিনীপুরে একটি স্কুলে চাকরি পান। 2007 সালে তিনি কলকাতার একটি স্কুলে বদলি হন। তিনি বর্তমানে যে স্কুলের সহশিক্ষিকা, সেই স্কুলে সংঘমিত্রা সিনহা নামে এক শিক্ষিকাকে প্রধান শিক্ষিকা হিসেবে পাঠানো হয়েছে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বনশ্রী মাইতির অভিযোগ, সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি করা হয়েছে, কিন্তু সংঘমিত্রা সিনহা 2006 সালে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন। 21 জনের নামে যে তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছে, সেখানে সংঘমিত্রা সিনহার নাম আগে কিভাবে এলো? তিনি তো পরে চাকরি পেয়েছেন, প্রশ্ন তোলেন বনশ্রী।
রাজ্যের আইনজীবী ভাস্কর প্রসাদ বৈশ্যের যুক্তি 2007 সালের বদলিটাকে নতুন নিয়োগ হিসেবে ধরা হয়েছে, কিন্তু দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি প্রধান শিক্ষক নিয়োগের প্যানেলে স্থগিতাদেশ দিয়েছেন। অবশেষে মানহানি মামলায় জামিন পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাভারকার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল খোদ সাভারকারের পরিবারের তরফ থেকেই। অবশেষে সেই মামলা পুনের আদালতে রেহাই পেলেন রাহুল। রাহুলের প্রতিনিধি হিসেবে আদালতে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা মোহন জোশী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছিলেন রাহুল। নতুন বছর উপলক্ষে বিদেশ ভ্রমণে গিয়েছেন রাহুল। সেখানেই আদালতে নিজ শরীরে উপস্থিত থাকতে পারেননি তিনি, তবে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। 2023 সালে লন্ডনে গিয়ে সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই মন্তব্যের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে সাভারকারের নাতি সত্যকি সাভারকার। তবে এদিন সেই মামলা থেকে নির্ধারিত রেহাই পান কংগ্রেস সাংসদ। রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মানহানি মামলার শুনানি ছিল উত্তরপ্রদেশে, কিন্তু আইনজীবীদের প্রতিবাদ মিছিলের জেরে সেই মামলার শুনানি আপাতত পিছিয়ে যায়। আগামী 22 জানুয়ারি শুনানি হবে বলে সূত্রের খবর। 2018 সালে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজেপি নেতা বিজয় মিশ্রা। কর্ণাটক নির্বাচনের সময় একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন রাহুল। বীর সাভারকারের মামলার পাশাপাশি উত্তরপ্রদেশে এই মামলারও শুনানি ছিল। জিএসটি বাবদ প্রাপ্য বহু টাকা পাওনা রয়েছে রাজ্যে। এ নিয়ে বরাবরই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে বারবার কেন্দ্র টাকা নিয়ে গেলেও রাজ্যের সামগ্রিক উন্নয়নের কাজ ব্যাহত হয় জিএসটির টাকা না পাওয়ার ফলে। এবার জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য বিপুল টাকা রাজ্যকে দিল কেন্দ্র। অঙ্কটা 13,000 কোটিরও বেশি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বাংলার উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা, কিন্তু অর্থ অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছিল। রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজের জন্য বিপুল টাকা প্রয়োজন। কর বাবদ রাজ্যকে দেওয়া এই অর্থ এবার বাংলার উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবেন মুখ্যমন্ত্রী। যদিও আবাস যোজনা, 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা পাওনা রয়েছে রাজ্যের। সেই টাকা কবে পাওয়া যাবে সে নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। শীতের আমেজ ফিরতে না ফিরতেই ফের বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্তের জেরে শীতকালেই ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জায়গায়। বাংলার কোন কোন জেলা ভিজবে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীতের আমেজের জন্য ভিলেন বৃষ্টি। জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই রবিবার দেশের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে কিছু অংশ। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে সোমবার অবধি ওই 3 জায়গায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের জেরে রবিবার এবং সোমবার কেরল এবং মাহের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। সোমবার আবার উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে উত্তর এবং দক্ষিণে। খবর শেষ হলো। ধন্যবাদ।